হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে ঠিক 3:10 মতো বাজে। তো এদিকে তো আমার সকাল থেকে যা যা রুটিন ছিল সমস্ত কিছু শেষ করে নিয়েছি, ব্লগটাও তোমরা দেখলে। তো ভাবলাম সবসময় তো তোমাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করি সেটা শেয়ার করি, কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত আমি কীভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে রাখি একা হাতে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি রেস্ট করেছি, উঠেই তো তারপর ওই যে চিরুনিগুলো দেখলাম নোংরা হয়ে আছে, চিরুনিগুলো একটু পরিষ্কার করলাম। তারপর রোদে দিয়েছিলাম তেঁতুলটা এখন রোদ থেকে এনে এইভাবে ডেকে রাখলাম। তেঁতুলটা আরেকটু যখন শুকিয়ে যাবে তখন গিয়ে তেঁতুলটাকে বিষটা ফেলতে লাগবে, কাটতে লাগবে তেঁতুলটা। তো এদিকে দেখো, এবারে বড়িগুলো তো 3-4 দিন যাবত রোদে দিয়েছিলাম, রোদ লাগিয়ে নিয়েছি, এখন আর রোদ লাগাতে হবে না কারণ শুকনো বড়ি। তারপর এদিকে দেখো, এবারে এরকম একটা বড় কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি, না হলে ছোটো ছোটো কোটো হলে না 1-2টার মধ্যে রাখতে লাগে। তো যেহেতু বক্সটা খালি আছে, কিন্তু এটার কি বলতো মুখটা না একদম ঢিল, তার জন্য আবার একটা পেপার দিয়ে রাখলাম যাতে মুখটা একদম পুরো টাইট থাকে, না হয় যদি আবার পোকা টোকা কোনো কিছু ভিতরে যায় তাই জন্য। তা আমি না বড়িটা একটু কম হলে ফ্রিজের মধ্যে করে রাখি, না হলে এমনিতে রাখলে না কদিন বাদে বাদে রোদে দিতে লাগে, না হলে পোকা হয়ে যায়। আমার তো 1 বছর এরকম হয়েছিল, অনেকগুলো এরকম পুরো এক বড়ই আমার পুরো ফেলতে হয়েছে, পোকে ধরেছিল। তো গত বছর আবার ফ্রিজের মধ্যে রেখেছিলাম ছোটো ছোটো কোটো করে, তখন আবার খুব ভালো ছিল। ওই বড়ই রয়েছে কিছুটা, ডালের জন্য যে খাবো বলেছিলাম বাড়িতে আচার করে নিয়ে গিয়েছিলাম, ওই বড়িটাই। তো যাই হোক, এখন তো এখানেই রেখে দিলাম, এখন তো আর কদিন যাবতে কিছু হবে না, 2-3 মাস একদম পুরো ভালোই থাকবে। তারপর না হয় দেখি ফ্রিজের মধ্যে একটা ব্যবস্থা করতে লাগবে। আর ফ্রিজের মধ্যে আমার ওই ডাল চাল তারপর অনেক কিছু রাখি, তার জন্য ফ্রিজের মধ্যে জায়গাও নেই। তারপর এদিকে দেখো, এই বলটার মধ্যে তো আমি বড়িগুলো রোদে দিয়েছিলাম, তো বলটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো বলটা কিন্তু বেশ বড়, এটার মধ্যে সবজিপাতি ধুতেও কিন্তু ভালো হবে। তবে এগুলো নামিয়ে রেখে লাভ নেই, আমার রান্নাঘরে এমনিতে জিনিসপত্রের অভাব নেই রান্নাঘরের মধ্যে। আরও মনে মনে অনেক সময় ভাবি যে কিছু জিনিসপত্র তুলে রাখবো, এরকমটা ভাবি। তো তাই জন্য বলটা আবার জায়গা মতোই রাখলাম। আর এদিকে দেখো, আমি বাড়িতে ছিলাম না, তোমাদের দাদাভাই আগে অর্ডার করেছিল আমি থাকতেই, তো ওই অর্ডার করেছিল। তো আমি বাড়িতে ছিলাম না, তখন আমার এই যে ওয়াশিং মেশিনের কাভারটা এসেছিলো, কিন্তু এটা লাগানোর পর থেকে দেখছি একটা একটু ঢিলে হয়, আর সাইজটাও একটু বড়। এমনিতে তো 7.5 কেজির ইয়েটা দিয়েছে, তারপরও সাইজটা একটু বড়ই আসলো। তো এটা আবার ফেরত দেওয়া হবে। আর তোমার দাদাভাই এসে দেখছি লাগিয়ে রাখলো। তো দেখবে পুরুষ মানুষ ওর তো সব দিক যে ওই এটা ঠিক হয়েছে কিনা, ওইটাও খুঁতখুঁতে ব্যাপারটা, ওইটা কিন্তু পুরুষ মানুষের দেখবে থাকবে না, এটা কিন্তু মহিলারাই বেশি থাকে। যেরকমটা একটু ঢিলঢালে হয়েছে, বেশি লম্বা হয়েছে, আমার দেখে ভালো লাগছে না। তো ভাবলাম এটা আজকে টেলারে করে নিয়ে যাব, আমাদের পাড়াতে দিদির বাড়িতে নিয়ে যাব, যেখান থেকে আমি সব কিছু সেলাই করি। তো এটার মাপটা একটু মেপে ঝুঁকে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বলবো মাপটা একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো এদিকে দেখো, একটু শুয়েছিলাম, তোমাদের বলেছিলাম। তো এবারে বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে রাখছি, এখনও খেতে বসিনি, তোমাদের দাদাভাই তো আসবে, তারপর একসাথে খাওয়া দাওয়াটা করব। তার আগে থেকে বিকেলের কিছু কিছু কাজ আমি গুছিয়ে গাছিয়ে রাখছি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। দেখো বিছানাটা এখন অনেকটা খালি হয়েছে, ওই যে গরমকাল আসলো, শীতকালে তো বিছানা পুরো ভরে থাকে। তো কম্বলটা এখনও রাখা আছে, একদম পুরো চতুর্মাসটা যাক, তারপর কম্বলটা তুলে কাঁথাটা নামিয়ে নেবো। মাঝে তো কাঁথাটা নামিয়েছিলাম, তারপর মাঝে আবার ঠান্ডা দিয়েছিল বলে কম্বলটা নামাতে হয়েছে। এখন তো যা গরম, সারা রাত্রি পাখা চালিয়ে শুতে হয়, মশারি তো টাঙাতে পারি না, এত পরিমাণে গরম। কিন্তু মশার যন্ত্রণা সেদিন ভোরবেলায় ঘুমও ভাঙতে হয়েছে, তো আজ থেকে আবার মশারিটা টাঙিয়ে ঘুমাবো। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, তারপর এবারে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আজকে তো মেনুতে আছে লাউ দিয়ে মুগ ডাল চিটিয়ে ঘন্ট করেছি, আর করেছি সজনে ডাঁটার চচ্চড়ি, আর একটু তেঁতুলের চাটনি করেছিলাম। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। গরমকাল তো, আর আমাদের খাওয়ার টেবিলটা ওই সাইড দিয়ে, আর পাখার বাতাসটা না ঠিকঠাক লাগতে চায় না, নিচটা হলে সুবিধা হয় খেতে। তো এদিকে নিচেই খাওয়া দাওয়াটা করলাম, আর দুপুর গরমকাল আসলে আমাদের নিচেই বসে খাওয়া দাওয়াটা হয়। তো এই জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে বাসন কুসন মেজে এদিকে তোমাদের দাদাভাইও 5 মিনিট বসলো, ও দোকানে চলে গেল, তারপর আবার কাজ শুরু হয়ে গেল। আজকে পুজো দিয়ে পুজোর বাসন কুসনটার মেজে ঘষে রাখিনি, আমার আর ইচ্ছে হচ্ছে না গরমের মধ্যে যে বাইরে বেরোবো। আজকের ওই যে হাড় কাঁপানো একটা রোদ, সেরকম রোদ দেয়নি, তারপরেও গরম কিন্তু একটুও কম নেই। এত পরিমাণে আমাদের এখানে গরম, জানো তো, অসহ্য লাগে। আমি ভাবছি যে এই তো সবে মাত্র গরমের শুরু, এই যে গরমকালটা কিভাবে কাটাবো এখনই যদি এত পরিমাণে গরমটা দিই। তো যাই হোক, কি আর করা যাবে বলো। তো ওইদিকে ঠাকুরের বাসনগুলো আর মাজা হয়নি, তো এখন মেজে বসে নিচ্ছি, কারণ আবার সন্ধ্যার পুজোটা তো আছে তাই। তারপর স্নান করে আজকে ড্রেসগুলো আমার ধোয়া হয়নি, স্নানের কাপড় চোপড়, তো তাই এখন স্নানের কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। জলটা তো ঝরে যাবে,
এখন তো শুকাবে না, জলটা ঝরে গেলেও কাল সকালবেলা একটুখানি রোদ লাগলেই শুকিয়ে যাবে। আর আমার না স্নানের কাপড় আবার ফেলে রাখতে ভালো লাগে না, ওই অনেক সময় স্রাব সাবান দেবো, মানে ভিজিয়ে রাখবো, কাল সকালে দেবো, তাহলে একটা কথা, না হলে আমার ওইভাবে যে বাথরুমে ফেলে রাখবো ওইটা ভালো লাগে না। নাইটি তো আছে যে এটা না পরতে পারলে আমি আরেকটা পরবো, তারপরেও ওই ড্রেস ফেস যে ফেলে রাখা, তারপর 4-5টা নাইটি বের করে রাখা। এখন যদিও আমার অনলাইন 2-3টা নাইটি নামানো হয়, আগে তো একদম শুধু 2টা বের করে রাখতাম, আর সন্ধ্যা পুজো দেওয়ার জন্য একটা বের করে রাখতাম, এখন তো পুরো 3-4টা বের করা। তো যাই হোক, ভারী ভারী নাইটিগুলো একদম পুরো তুলে নিয়েছে। আর দেখো আমি কথায় কথায় খালি যাই হোক কথাটা বলি। আমাকে কিন্তু একজন কমেন্টে বলেছিল যে আমি এই কথাটা যে বারবার বলি, কি বলবো বলো, মুখ দিয়ে যেন চলে আসে, এটা একটা অভ্যাস বলতে পারো। তো এদিকে দেখো এবারে আমার গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মানে গরমের মধ্যে গাছগুলোর মানে কলিটা আছে না, গাছের যে কলিটাও যেন একদম পুরো মজা যাচ্ছে। এই যে বড় মতো গাছটা দেখতে পেলে, এখন যে জলটা দিয়েছি এই গাছের মধ্যে কি পরিমাণে কলি যে আসলো, আর শুধু মানে বাড়ি থেকে এসে দেখছি কলিগুলো একদম শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। ওই যে গরমের ইয়েতে রোদের তাপে কিন্তু এরকমটা হচ্ছে। আজকে রোদটা ঠিকঠাক দেয়নি, কি হয়েছে, প্রত্যেক দিন তো মানে সেই পরিমাণে রোদটা দিচ্ছে। তো এদিকে দেখো সবগুলো গাছের মধ্যে জলটা দিচ্ছি, গাছগুলো তো বাইরে থেকে আরও পুরো নাজেহাল অবস্থা। আমরা তো ঘরে পাখার নিচে থেকেও আমরা যেন থাকতে পারি না, আর মানে গাছগুলো তো বাইরে থাকে। তো এদিকে দেখো জলটা যদি ঠিকঠাক না দেয় গাছগুলো কিন্তু মরে যাবে, মানে টিকবে না গাছগুলো। এমনি আমাদের বাড়িতে মাটিটা ভালো না, তার উপর যদি গাছটাকে ঠিকঠাক যত্ন না করি, জল পাতি ঠিকঠাক না দিই, তাহলে তো গাছগুলো আরোই থাকবে না। একটু বৃষ্টি দিক, তাহলে দেখবে আবার গাছগুলো কি সুন্দর গ্রোটা করে। তারপর গাছে জলটা দেওয়া শেষ, এবারে চলে আসলাম ঘরে এসে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলের ঘর ঝাড় দেওয়ার আমার তেমনটা ঝামেলা থাকে না, সকালের যে ঘর ঝাড়টা দিই স্নানে যাওয়ার আগে বা ঘর গুছানোর সময়, সেই ঝাড়টা আমি ভালো করে দিয়ে নিই। বিকেলের দিকে আমার অতটা কিন্তু নোংরা হয় না। তো বাইরেটা ঝাড় দেবো, তার আগে একটু টুকিটাকি কাজগুলো করে নিই। তো পাপোশটা ঠিক জায়গায় রাখলাম, তারপরে এই যে দেখো সুকেজের নিচটার মধ্যে দেখছি ধুলোবালি পড়ে আছে, তো তাই জন্য নিচটা আবার একটু মুছামাছি করে দিচ্ছি। আমার না ওই যে নোংরা পড়ে আছে এটা দেখছি কাল করব, এরকম করলে যেন আমার ভালো লাগে না। কখন করি এটা, যখন আমার একদম শরীর খারাপ থাকে তখন গিয়ে করি, না হলে শরীর যতক্ষণ দেবে ততক্ষণ কিন্তু আমি আমার কাজগুলো করেই রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি খুব পছন্দ করি। তো এদিকে দেখো তারপর গড্ডেসে নিয়ে নিচটাও মুছে নিয়েছি, নিয়ে এই গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। আর এই জলের বোতলের স্প্রের যে মুখটা না, এটা যেন কি হয়েছে জানো তো, মুখটা দিয়ে ঠিকঠাক যেন জলটা স্প্রে হতে চাইছে না, আমারও কষ্ট হচ্ছে জলটা স্প্রে করে দিতে। তো আরেকটা মুখ যদিও ঘরে আছে, ওইটা আবার লাগাতে লাগবে। জলটা ঠিকঠাকভাবে না দিতে পারলে ভালোও লাগে না। এটা তো ছোট্টখাট্টো গাছ, মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে জলটা দিতে গেলেই আমার অসুবিধা হয়ে যায়। জলটা দিয়ে দিলাম, তারপরে এই যে দেখো আমার স্প্রের বোতলটা ওইখানে রাখলাম, রেখে এই জায়গাটা একটু ঠিকঠাক করে এবারে চলে আসলাম বাইরেটা ঝাড় দিতে। ঘর তো ঝাড় দিয়ে নিলাম দেখলেই, এবারে পুরো জায়গাটা ঝাড় দিয়ে নেবো। সকালে তো একবার ঝাড় দিই, বাসি ঘর যখন ঝাড় দিই তখন কিন্তু দিই না, ওই যখন ঘর দোর গুছিয়ে যখন ঘরটা ভালো করে ঝাড় দিই তখন গিয়ে কিন্তু এই জায়গাটা আমি পুরোটা ঝাড় দিই। তারপর আবার বিকেলের দিকেও কিন্তু ঝাড়টা দিতে লাগে। এমনিতে পাতা টাতা কিছুই নেই, কিন্তু শুধু বালু এত পরিমাণে ভালো, ঝাড় না দিয়েও যেন থাকতে পারি না। আর যদি ঝাড় না দিই কী হয় বলো তো, এগুলো আমাদের পায়ে লেগে না একদম পুরো ঘরের মধ্যে যায়। আর পাকা ঘরের মধ্যে দেখবে যদি বালি থাকে না, তাহলে হাঁটতে গেলেও যেন একটা অসুবিধা হয়। তো তাই জন্য কিন্তু আমি এই জায়গাটা সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো এদিকে দেখো আমার কিন্তু এই জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো কী পরিমাণে বালি। ঝাড় দেওয়া তো কমপ্লিট, আর বাইরেটা দেখায়, বাইরেটা যেন একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, কীরকম মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টিটা আসলেই কিন্তু ভালো ছিল, বৃষ্টির অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না জানো তো। আর দেখবে যখন বৃষ্টি হয় তখন একদম যেন বৃষ্টি একদম পুরো পচিয়ে ফেলে, বৃষ্টির আর শেষ হয় না। তো যাই হোক দেখো আমার গাছগুলো জলটা দেওয়াতে যেন একটুখানি মানে ঠিকঠাক লাগছে। যখন আবার একটু বৃষ্টি দেবে তখন দেখবে গাছগুলো কি সুন্দর না গ্রোটা করবে। তো যাই হোক যখন বৃষ্টি দেওয়ার তো দেবেই। আর এদিকে দেখো বললাম তোমাদেরকে বিকেলবেলা টেলারি দিদির বাড়িতে যাব, তার জন্য যে ওয়াশিং মেশিনের কাভারগুলো নিয়ে নিলাম। আর এগুলো কিন্তু আমার বাবুর শার্ট। তো কী বলো তো, আগে যখন বাবুকে শার্ট দিতাম না, আমার বোনের বাড়ি থেকেও আমিও দিতাম, মানে বাবু একটু লম্বা শার্ট হলে বাবু পরতে পারে না। তো এই মানে সব শার্টগুলো না বাবুর একদম লম্বা নতুনই, কিন্তু বাবু পরেনি। আর এখন যেগুলো দেওয়া হয় এগুলো শর্ট দেওয়া হয়, মানে শর্ট শার্ট হলে মানে যেটাতে যে মানে কমফোর্টেবল, বাবু লম্বা শার্ট হলে একদমই পরতে চায় না। এই শার্টগুলো না আমি নিয়ে আসলাম যে আমি এগুলোকে ঠিকঠাক করে কেটে সেলাই করে দেবো, তাই জন্য দিদির বাড়িতে যাবো। আর মানে আমাদের পাড়াতে একজন আছে, তো উনি ঠিকঠাক করতে পারবে কি না তার জন্য দিলাম না। আর মা তো মানে বুঝিয়ে মানে ইয়ে করে যে বলবে, মাই তো এখন অসুস্থ, মার কাপড় চোপড়ে আমরা সেলাই করে এনে দিলাম। আর বাবু ওই দোকানে নিয়ে বুঝিয়ে শুনিয়ে অত ঠিকঠাক করা ওইটা বাবু করবেও না, করবো বলবে কিন্তু করবে না। তার জন্য আমি নিয়ে আসলাম। আমি তো আবার বাড়িতে যাব বৈশাখ মাসে, তখন না হয় এগুলো নিয়ে যাব। শুধু নতুন শার্টগুলো পরে আছে, পরা আর হচ্ছে না। তো যাই হোক এদিকে দেখো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে এদিকে কিন্তু আমি সন্ধ্যা পুজোটা এখন দিয়ে নিচ্ছি, আর এদিকে প্রার্থনাটাও করে নিচ্ছি।
সজনে চচ্চড়ি খেয়ে আজকে পুরো আমার পেট যেন পুরো ফেপে গেছে, জানো তো। সজনে চচ্চড়ি তো আমার মুখে মানে এতটা পরিমাণে টেস্ট লাগে কি আর বলি, জিভে সয় পেটে সয় না, এই অবস্থা হয়েছে। যাই হোক, বাইরে করে তো আর দৌড়তে হয়নি, কিন্তু পেটটা পুরো একদম যেন একদম গরম হয়ে আছে। সকালেও এক সজনে চচ্চড়িতে ভাত খেয়েছি, দুপুরবেলাও সেম অবস্থা। তো এখন তাই ভাবলাম একটা ইনু খেয়ে নিই, না হলে পেট নিয়ে যেন আমি থাকতে পারছি না, ফুলে আছে যেন পেটটা। তো তাই জন্য ইনুটা এখন খেয়ে নিলাম, এবারে পেটটা একটু ঠিকঠাক হবে, মানে ইনুটা খেলে একটু মানে অনেকটা রিল্যাক্স পাবো। তো এদিকে দেখো এবারে চলে আসলাম দিদির বাড়িতে। এই দিদির কাছে সবসময় আমি সব কিছু সেলাই করি, তো চলে আসলাম। যাই হোক, তারপর এদিকে মানে সেলাই করার জন্য কাপড়গুলো দিয়ে আসলাম, আর এটা সেলাই করে নিয়ে আসলাম। আর বাদ বাকি জিনিসগুলো বলেছে কালকে দিবে, তো এগুলো তো কালকে আনতে যাবো। বাড়িতে এসে আগে এই যে কাবারটা এখন করে নিচ্ছি, নিজের শরীরের ড্রেস মানে দেখবে আমরা যখন সাইজটা মানে যে সাইজটা মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, মানে সাইজ ঠিকঠাক না হলে আমাদের কিন্তু ড্রেস ফেস দেখবে সেলাই করে কিন্তু পরতে হয়। কিন্তু এই ফার্স্ট টাইম ওয়াশিং মেশিনের মানে আনলাম, কাবার আনলাম, আর সেলাই করে পরাতে হচ্ছে। এখন এই দিদির বাড়িতে গিয়ে এই ওয়াশিং মেশিনের কাবারের মানে করা নিয়ে যা হাসি না আমাদের শুরু হয়েছে, যে মানুষ সেলাই করে ড্রেস ফেস পরে, এখন গিয়ে আবার ওয়াশিং মেশিনের কাবারও সেলাই করে ওয়াশিং মেশিনকে পরানো হচ্ছে, এরকমটা নিয়ে যা হাসাহাসি না শুরু হয়েছে। তো দেখো এদিকে তো করলাম, কিন্তু আমার মনে হচ্ছে না এখনও আর একটুখানি সেলাই করতে লাগবে। আর এটা না একটা সাইড রাউন্ড শেপ, তো তাই জন্য আরও অসুবিধাটা, তো আর একটু সেলাই করতে লাগবে। এটা আবারও খুলে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই দুপুরবেলায় নিয়ে এসেছিলো আমার জন্য বার্গার, তো দুপুরে তো আর খাওয়া হয়নি। ভাত খাওয়ার পর তো আর মানে এগুলো আর ইচ্ছেই করে না, আর খাওয়ার আগে যে খাবো এটাও হবে না, তাহলে ভাতই খেতে পারবো না। তো তাই জন্য এগুলো ঠান্ডা হয়েছিল বলে এখন গরম করে নিলাম একটুখানি সস আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে দেখো সন্ধ্যার টিফিনটাও করে নিচ্ছি। আমার তো বার্গার খেতে বেশ ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু বলবে। সবসময় এমনিতে আমি টিফিন করি না, খিদে পেলে টিফিনটা করি, আর আজকে যেহেতু নিয়ে আসলো তাই জন্য এখন করলাম। তারপর বলের বাসনকুসন ছিল, এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে বলটা জায়গা মতো রাখলাম। এবারে রাত্রিবেলায় হবে রুটি, তবে আমার জন্য না, তোমাদের দাদাবার জন্য শুধু রুটিটা করব। দুপুরের একটুখানি ভাত আছে, এটা আমার হয়ে যাবে। তো তাই জন্য আমি ভাতটা খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাইকে রুটিটা দিয়ে দেবো। আর তো দুপুরের লাউ ডাঁটার তরকারিও আছে, সজনে ডাঁটার চচ্চড়িও আছে। তো দেখি তোমাদের দাদাভাইকে যদি বলে কিছু করে দেওয়ার জন্য, ডিম অমলেট তাহলে তো করেই দেবো, না হলে আমার তো কোনো কিছু লাগবে না, এগুলো দিয়ে খেয়ে নেবো। তারপর এদিকে দেখো আটাটাকে গরম জল দিয়ে কাই করে নিচ্ছি। আমার ঘরে আবার আটা যদি গরম জল দিয়ে কাই করে না হয় না, আমার ঘরে আবার খাওয়া হবে না। ঠান্ডা জলের রুটি দেখবে একদম শক্ত শক্ত হয়ে থাকে, আর গরম জলটা দেখবে সফট থাকে। দুইটা রুটি বেশিও খাওয়া যায়, আমার ঘরে দুইটা রুটি বেশিও খাওয়া হয় না একদম। তোমাদের দাদাভাই তিনটা, তো তিনটাই খাবে, একটা বেশি দিলেও খেতে পারে না এরকম। তো যাই হোক, এদিকে জলের বোতলগুলো খালি ছিল, জলের বোতলগুলো ভর্তি করে রাখলাম। তারপর এদিকে আটাটাকে মেখে এই যে দেখো এবারে রুটিগুলো বেলে নিচ্ছি। আজকে আর নিচে করলাম না, আর ওই টেবিলের উপরে গিয়েও করলাম না, ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই। আর দেখো আমার রুটি তো জীবনও গুলগাল হবে না, কিন্তু রুটিটা কিন্তু অনেকটা নরম হয়, সফট হয় রুটিটা। তো এদিকে আমার রুটি করা হয়ে গেছে, এবার এই জায়গাটাকে মুছে নিচ্ছি। শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য তিনটা রুটি করলাম, আর একটা ছোট্ট মতো হয়েছে, মানে চারটা রুটি হয়েছে, একটা একদম ছোট্ট। তো এই জায়গাটাকে মোছামাছি করে এদিকে দেখো ইলেকট্রিক চুলাটাকেও একটু মোছামাছি করে দিচ্ছি। ওই যে আটার করলাম একটুখানি গুঁড়ো গাড়ি দেখবে এই সাইড ওই সাইড কিন্তু পরেই থাকে, তো তাই জন্য এই সাইডটাকে মুছে নিয়েছি। এই যে দেখো এই জায়গাটাকে মুছে এবার আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো করে নিয়েই গ্যাসটা মুছে পরিষ্কার করতে লাগবে, যেটা আমি সবসময় করে রাখি। কোনো কোনো সময় বৃহস্পতিবার দিনকে সকালবেলায় করে রাখি, বা দুপুরের দিকে বা রাত্রিবেলায় করি, মানে যেদিন রান্নার অবস্থা বুঝে তারপর গিয়ে কিন্তু এভাবে করি। তাহলে শুক্রবার দিনকে না আমার কোনো আর অসুবিধা হয় না। না হলে শুক্রবার দিনকে আমাদের সপ্তাহে নিরামিষ খাওয়া হয়, সকালবেলায় উঠে গ্যাস টেস মুছে পরিষ্কার করে রান্না বসিয়ে বরকে আবার টাইমের মধ্যে মানে পাঠানো, মানে দোকানে যাবে, তো সে অনেক ঝামেলার কাজ, আর এক হাতে কাটা বাটা বুঝতেই পারো। তাই জন্য আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে রাখি, যাতে আমার উপর চাপটা একটু কম পড়ে। তো এদিকে দেখো প্রত্যেক সপ্তাহে কিন্তু এইভাবে আমি আমার গ্যাসের জায়গাটা পরিষ্কার করে রাখি। আর জানলাটা তো যখন ডিপ ক্লিন করি তখন তো একদম গ্রিল নিয়ে উপর নিয়ে পুরো পরিষ্কার করি। তো এদিকে দেখো জানলাটাকে ভালো করে ওই যে কসব্রাশ টিলুলগুলো এগুলো দিয়ে জানলাটাকে ভালো করে একদম সাবানটা মেখে নিয়েছি। তারপর এবারে গ্যাসটাকে দেখো ভালো করে মেজে ঘষে নিচ্ছি। এইভাবে সপ্তাহে একদিন করে করলে না দেখবে সব সময় জানলা বলো আর এদিকে তোমার গ্যাস বলো সবসময় কিন্তু একদম ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। না হলে রান্নাঘর বুঝতেই পারো কী পরিমাণে তেল চিটে হয়, সবার ঘরে হয়, তবে পরিষ্কার পরিপাটি করে রাখলে ওইটা কিন্তু হয় না। আমি তো সবসময় এইভাবে করে রাখি। আর মাসে 2 মাসে করে তো ডিপ ক্লিন করি, এখন তো আবারও ডিপ ক্লিন করবো যখন ঘরটা ঝাড় দেবো। আর চৈত্র সংক্রান্তির সময় আবার নিরামিষও খেতে হয়, তো সংক্রান্তির তখন তো আবারও ডিপ ক্লিন করবো। পৌষ সংক্রান্তির সময় একবার করেছিলাম, আর সংক্রান্তি না হলেও চৈত্র সংক্রান্তির পরে তো আবার পুজো, তো এর মাঝে কিন্তু আমি একবার আবার করে নিই, মানে 2 মাস পর পর কিন্তু আমি একদম পুরো ডিপ ক্লিন করে নিই।
আর সপ্তাহের ডিপ ক্লিনটা যে ওই যে বললাম কালকে নিরামিষ খাবো, তখন আমি একদম পুরো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর দেখো স্টিল উল দিয়ে এই যে স্টাইলসগুলোকে ভালো করে একটু মাজা ঘষা করে নিচ্ছি। ওই যে তেল চিরিটা গিয়ে পড়ে তো, আর একদম স্টাইলসের উপরে পুরো শক্ত হয়ে থাকে না হয়, তো তাই জন্য দেখো এইভাবে মুছে নিচ্ছি। আর এমনিতে তো প্রত্যেক দিন কাপড় দিয়ে কিন্তু এই জায়গাগুলো মুছামাছি করে রাখি। তো দেখো স্টিল উলগুলো দিয়ে ভালো করে এই যে সাইড ফাইডগুলো ভালো করে কিন্তু ক্লিন করে দিচ্ছি, দেখবে একদম পুরো ক্লিন হয়ে থাকে। আর কি জানো তো, আমি মনে করি একটু একটু করে যাদের একার সংসার একটু একটু করে কাজ গুছিয়ে রাখাই ভালো, না হলে সেই পরের দিন কিন্তু নিজের উপরে চাপটা পড়ে। যেরকম আমি এখন রান্নার গ্যাস ট্যাস রান্নার ঘরটা পরিষ্কার করে রাখছি, তোমাদের দাদাভাই যদি বলে ডিম অমলেট করে দেওয়ার জন্য, আমি তখন না হয় গ্যাস ইয়ের মধ্যে ইলেকট্রিক চুলার মধ্যে করে দেবো। আর খাওয়ার পর না শরীরের মধ্যে যেন অলসতা চলে আসে, তখন যে এক রাশি কাজ নিয়ে বসা ওগুলো করা, তখন যেন শরীরের মধ্যে আমার ইচ্ছেই করে না। তাই জন্য আমি কাজগুলো করে রাখছি, বিশেষ করে সকালের কাজটা বলতে পারো কমিয়ে রাখলাম। না হলে সকালবেলায় উঠে এই তাড়াহুড়ো করে গিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তখন অতখানি কিন্তু পরিষ্কারও করা যাবে না। ওই যে তাড়াহুড়োটা থাকবে, এদিকে রান্না বসাতে লাগবে, সবজি কাটতে লাগবে, তাই জন্য একদম আস্তে ধীরে করে আমি কিন্তু আমার গ্যাসটা এখন পরিষ্কার করতে পারছি। আর এই যে দেখো কতটা কিন্তু একবারের ইয়েতে কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এবারে আর সাবান দেবো না, সাবান দেওয়া তো হয়ে গেছে। এবারে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে সাইড ফাইডগুলো মুছামাছি করে নেব। এই যে দেখো দুইটা সাইড ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। কদিন যাবত জানো তো নেটের এত পরিমাণে সমস্যা হচ্ছে, কারণ আমার তো সবসময় জিওতে আমার রিচার্জ করা হয়, জিও দিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, জিও থেকে আমার ভিডিওগুলো আপলোড করি। তবে আমাদের বাড়িতে গেলে তখন গিয়ে আবার জিওটা কাজ হয় না, এয়ারটেল করতে লাগে। তো যেহেতু একবার রিচার্জ করা হয়েছে, আর এখন তো রিচার্জের যা দাম, বাড়িতে যাওয়ার পর তারপর আবারও এয়ারটেলটা রিচার্জ করা হয়েছে, কিন্তু এয়ারটেল আবার আমাদের এখানে ভালো কাজ করে না। তো সে আর কি করা যাবে, এখন এয়ারটেল দিয়ে আমার এদিকে জিও রিচার্জটা শেষ হয়ে গেল আজকে 2 দিন। ভিডিও ছাড়তে গেলে যা কষ্ট হচ্ছে, তো তোমাদের দাদাভাই বলছে জিও রিচার্জটা করে দেবে। এই করে না আমার যখনই বাড়িতে যাই আমার এরকম অবস্থাটা হয়। এখানে আসলে আবার এয়ারটেলের কাজ হয় না, জিওটা ভালো হয়, আবার ওইখানে গেলে জিওর কাজ হয় না, এয়ারটেল হয়। তো যাই হোক, এখন আমার জিওটাকে করতে লাগবেই। আর এয়ারটেলটা বেশি দিন নেই, তারপরেও আছে কয়েকটা, বাড়িতে তো 13 দিনের মতো থেকে আসলাম, হয়ে যাবে আর 10 দিনের মতো কিন্তু এয়ারটেলটা আছে, কারণ 1 মাস তো পুরোপুরি পাওয়া যায় না রিচার্জ করলে। তো এখন জিওটা আমার নিতেই লাগবে, না হলে ভিডিও ঠিকঠাকভাবে তোমাদের সাথে মনে হচ্ছে না শেয়ার করতে পারবো। তোমাদের দাদাভাইয়ের মোবাইল থেকে আমার মোবাইল দিয়ে এইভাবে আমাকে ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে। তো এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে তারপর বাসন জয়টা পড়লো, সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো। আর এদিকে দেখো নিয়ে আসলো বাদাম, প্যাকেটটার মধ্যে বাদাম, এগুলো কালকে খুলবো, কালকে ভাজবো। আর এদিকে নিয়ে আসলো লবণ, আর এদিকে হলো গিয়ে আলু, আর হলো গিয়ে ফেনাইলের কথা আমি বলতেই ভুলে যাই। তো আজকে তোমাদের দাদাভাই মনে করি ফেনাইলটা নিয়ে আসলো। আলুগুলোকে জায়গা মতো রাখলাম, চালের ড্রামে নিয়ে রাখলাম, না হলে দূর তো আবার নিয়ে যাবে। আর এদিকে বাদামটা এখন রেখে দেবো, কালকে এটাকে ভাজবো। আর এদিকে এখন লবণটা কৌটোর মধ্যে রাখতে লাগবে। লবণ নাকি ঘরের মধ্যে একদমই শেষ হতে নেই, ফুরোতেই নেই একদম, তাহলে নাকি ভালো না। তাই আমার একটুখানি লবণ থাকতে থাকতে তোমাদের দাদাভাইকে বলে দিলাম লবণটা আনার জন্য। তো এদিকে দেখো একটা কৌটো তো লবণটা রাখলাম আমার রান্নার জন্য, আর একটা মধ্যে পুরো একদম লবণটা নিয়ে নিলাম। তো বেশ অনেক দিন চলে যাবে। লবণ তো আর বেশি লাগে না, যতটুকু দরকার ততটুকু কিন্তু লবণটা লাগে। লবণ কিন্তু আর ইচ্ছে করলে বেশি দেওয়া যায় না। তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাদের দাদাভাই এখন দেখছে খেলা ওই ঘরে, আর আমি এদিকে আমার রান্নাঘরের কাজ তো আগে করে নিয়েছি, এখন শুধু থালা বাসনগুলো মেজে এদিকে দেখো আমি মুখটাও ধুয়ে নিচ্ছি। রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে আমার একদম মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হতে লাগবে, না হলে যেন আমার ঘুমটা ঠিকঠাক হয় না। তারপর ঘরে এসে এই যে দেখো চুলটা এখন আশ্রে নিচ্ছি, তবে বিনুনি করবো না, একটু খোপা করে রাখবো। খোপা করে তো শুতে পারবো না, এমনিতে গাড়ারটা বেঁধে রাখবো। তো এখন খোপাই করে রাখছি চুলটা, বিনুনি করলে না অনেক সময় চুলের মধ্যে ব্যথা লাগে, বিনুনি করে যেন আমার ঠিকঠাক হয় না। কোনো দিন বিনুনি নিয়েই শুতে পারি, আবার কোনো দিন দেখবে বিনুনি খুলতে হয় শুতে গেলে, আমার যেন অসুবিধা হয় বিনুনিটা থাকলে। চুলটা টানা পড়লেই সেই আমার কষ্ট হয় ঘুমাতে। তো এদিকে দেখো চুলটা এখন খোপা করে নিয়েছি। আর এখন তো গরমকাল, চুলটা যেন খোপা বাঁধা থাকলে যেন বেশ আরাম লাগে। ঘাড়ের মধ্যে যদি চুল এসে পড়ে থাকে তাহলে দেখবে ভালো লাগে না। তো দেখলেই তো দুপুর থেকে রাত পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো এক হাতে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখলাম। তোমাদের কীরকম লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো দেখো এবারে আমি একটু জলও খেয়ে নিলাম, এবারে নখের মধ্যে একটু সিরাম লাগিয়ে নেব, বেশ তারপর গিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।